বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। তো আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে টপিকটি নিয়ে ক্লাসটি নিব সেটি হচ্ছে সুমেরীয় সভ্যতা। আমরা মূলত একাদশ শ্রেণীর জন্য এই ক্লাসটা কন্ডাক্ট করছি। যারা একাদশ শ্রেণীতে আছে তাদের জন্য, যারা দ্বাদশ শ্রেণীতে আছে তাদেরও কাজে লাগবে, কারণ একই টপিকের উপর তাদেরও পরীক্ষা দেওয়া লাগে, যদিও তারা সেটা ফার্স্ট ইয়ারে পড়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব তাহলে সেটা হচ্ছে আমাদের সুমেরীয় সভ্যতা। আমরা এর আগের ক্লাসে মিশরীয় সভ্যতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সুমেরীয় সভ্যতা নিয়ে আলোচনা করব। প্রাচীন সভ্যতা সমূহের ইতিহাস আমাদের একদম সিলেবাসের প্রথম দিকেই আমাদের আছে। আচ্ছা, তো আমরা সুমেরীয় সভ্যতার কথা গিয়ে যেটা বলতে পারি সেটি হচ্ছে যে আধুনিক যে ইরাক রাষ্ট্রটি আছে, এখানে একটা জায়গা আছে যে জায়গা দিয়ে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নামে দুটি নদী প্রবাহিত হয়েছে, আমরা নাম শুনেছি, যেটাকে বাংলায় বলা হয় দজলা ও ফোরাত। দজলা ও ফোরাত, এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলটি মেসোপটেমীয় অঞ্চল নামে পরিচিত। একটু নোট নিতে হবে, খেয়াল রাখতে হবে। পরীক্ষায় অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন আমাদের এসে থাকে, সৃজনশীল প্রশ্নের খতে যে প্রশ্নটি থেকে থাকে যে মেসোপটেমীয় অঞ্চল বলতে কি বোঝায়। মেসোপটেমীয় অঞ্চল বলতে কি বোঝায়? মেসোপটেমীয় অঞ্চল হচ্ছে আধুনিক ইরাকে টাইগ্রিস এবং ইউফ্রেটিস কিংবা দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী যে জায়গাটা আছে সেটা হচ্ছে মেসোপটেমীয় অঞ্চল বা মেসোপটেমীয় সভ্যতা। এই মেসোপটেমীয় অঞ্চল, এটাকে সভ্যতার উর্বর ক্ষেত্র বলা হয়। এটিকে ইংরেজিতে ফার্টাইল ক্রিসেন্ট বলা হয়। আমরা স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন, ফার্টাইল ক্রিসেন্ট বা অর্ধচন্দ্রাকৃতি উর্বর ভূমি নামেও খ্যাত। তাহলে আধুনিক ইরাকের টাইগ্রিস এবং ইউফ্রেটিস, বা এটা দুটো নদী যেটি কি বাংলায় বলা হয় দজলা ও ফোরাত, এই দুইটা নদীর মাঝখানে যে জায়গাটা আছে বা মধ্যবর্তী যে জায়গাটা আছে, এই জায়গাটাকে বলা হয় মেসোপটেমীয় অঞ্চল। মেসোপটেমীয় অঞ্চল বা ফার্টাইল ক্রিসেন্ট কিংবা অর্ধচন্দ্রাকৃতির উর্বর ভূমি নামে অভিহিত। এখন পরীক্ষায় আমাদের সৃজনশীল উদ্দীপকের যে খতে যে অনুধাবনমূলক প্রশ্ন থাকে, সেখানে এই প্রশ্নটা প্রায়শই এসে থাকে যে মেসোপটেমীয় অঞ্চল বলতে কি বুঝে থাকো, বা ফার্টাইল ক্রিসেন্ট কি। ফার্টাইল ক্রিসেন্ট শব্দটা কম ব্যবহার হয়, সবচেয়ে বেশি ব্যবহার হয় মেসোপটেমীয় অঞ্চল বা অর্ধচন্দ্রাকৃতির উর্বর ভূমি বলতে কি বুঝায়, ব্যাখ্যা করো। এই শব্দটি দুটো টার্মস দিয়ে পরীক্ষা অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে। আচ্ছা, এখন তো 4000 খ্রিস্টপূর্বাব্দে মিশরীয় সভ্যতার প্রায় সমসাময়িক কয়েকটি সভ্যতা, প্রায় 6টি সভ্যতার উদ্ভব একে একে হয়েছিল। কোথায়? এই মেসোপটেমীয় অঞ্চলে। একটু খেয়াল করে আমরা দেখবো যে প্রাচীনকালে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল, এগুলো ছিল মূলত নদী ভিত্তিক সভ্যতা। আমরা আগেও বলেছিলাম যে অনেকটা কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছিল। তো মেসোপটেমীয় অঞ্চলে ক্রমান্বয়ে সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যাসাইট, অ্যাসিরীয়, ক্যালদীয় ইত্যাদি এই সভ্যতাগুলো এই মেসোপটেমীয় অঞ্চলে গড়ে উঠেছিল। মেসোপটেমীয় অঞ্চল ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গায় এই নজিরটা পাওয়া যায় না যে কোনো নির্দিষ্ট একটা অঞ্চলে কি হয়েছে, অঞ্চল একটা, কিন্তু কোনো এক সময় একটা সভ্যতা গড়ে উঠেছে, ওটা বিলুপ্ত হয়ে যাওয়ার কয়েকশো বা কয়েক হাজার বছর পরে আরেকটা সভ্যতার উদ্ভব ঘটেছে। এইরকম নজির কিন্তু খুব একটা দেখা যায় না। যে ব্যতিক্রমটা আমরা মেসোপটেমীয় অঞ্চলে দেখে থাকি। হ্যাঁ, আমি নিশ্চয়ই ব্যাখ্যা করে বোঝাতে পেরেছি যে পৃথিবীর নির্দিষ্ট কোনো এলাকায় বা অঞ্চলে প্রাচীনকালে কিংবা আধুনিক কালেও মধ্যযুগীয় একটা অঞ্চলে একাধিক সভ্যতার উদ্ভব কখনো ঘটেনি, কিন্তু মেসোপটেমীয় অঞ্চল হচ্ছে ব্যতিক্রম। সেখানে একে একে সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যাসাইট, অ্যাসিরীয়, ক্যালদীয়, তারপর অক্কাদীয় ইত্যাদি প্রায় একে একে 6টি সভ্যতার উদ্ভব কিন্তু মেসোপটেমীয় অঞ্চলে ঘটেছিল।
5000 খ্রিস্টপূর্বাব্দে সুমেরীয় জাতি যারা ছিল, সুমেরীয়রা, তারা মেসোপটেমিয়ার দক্ষিণাংশ এবং পারস্য উপকূলে বসবাস করতে শুরু করেছিল। তাহলে খ্রিস্টপূর্ব 5000 মানে খ্রিস্টপূর্বের 5000 আর এখন হচ্ছে 2000, হ্যাঁ, প্রায় 7000 বছর পূর্বে কি হয়েছে, সুমেরীয়রা মেসোপটেমিয়ার দক্ষিণ অঞ্চলে এবং পারস্য উপকূলে বসবাস করতে শুরু করেছিল। আধুনিক ইরান যে রাষ্ট্রটি আছে সেটি একসময় পারস্য নামে পরিচিত। তো তারা লিখন পদ্ধতি, বিজ্ঞান চর্চা, আইন প্রণয়ন, ধর্মীয় অনুশাসন ইত্যাদি ক্ষেত্রে সুমেরীয়দের স্পেশালিটি ছিল। আমরা স্ক্রিনে একটা মানচিত্র দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো সেই মানচিত্রটি এখানে প্রাচীন সুমেরীয় অঞ্চল বা মেসোপটেমীয় অঞ্চলগুলোকে এখানে একটু পিন আউট করা হয়েছে এবং শহরগুলো দেখানো হয়েছে, হ্যাঁ। তো এখানে আমরা গুগলে যদি সার্চ দিয়ে থাকি সুমেরীয় দের অনেকগুলো ম্যাপ আমরা দেখতে পাবো। এখানে লাল ফোটা ফোটা বিন্দুগুলো দিয়ে তাদের শহরগুলোকে ইন্ডিকেট করা হয়েছে। তো আমরা সুমেরীয় রাষ্ট্র কিরকম ছিল সেটি একটু দেখাতে চাই। সুমেরীয়দের রাষ্ট্র কেমন ছিল? কয়েকটি নগরকে কেন্দ্র করে সুমেরীয় সভ্যতার মূলত বিকাশ ঘটেছিল। প্রায় 3500 খ্রিস্টপূর্ব 3500 অব্দে কয়েকটি নগরকে কেন্দ্র করে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল। এই সময় ক্রমান্বয়ে প্রায় 20টি নগর রাষ্ট্র গড়ে উঠেছিল, হ্যাঁ। এর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো ছিল, তাদের রাজধানীর নাম ছিল উর। সুমেরীয়দের রাজধানীর নাম ছিল উর। উর ছাড়াও আর যে রাষ্ট্রগুলো তাদের অন্যতম ছিল, এই শব্দগুলো একটু মনে রাখতে হবে, লাগাস, কিস, ইরিদু, উরুক ইত্যাদি অন্যতম ছিল। সুমেরীয়দের ধর্মীয় এবং রাষ্ট্রীয় নেতার পদবি ছিল পাতেজি। আমরা জানি যে আমাদের এমসিকিউ পরীক্ষা হয় সৃজনশীলের পাশাপাশি। এমসিকিউতে এই ছোট ছোট তথ্যগুলো বা নৈবৃত্তিক প্রশ্ন যেটিকে বলা হয়, সেখানে এই ছোট ছোট তথ্যগুলো কিন্তু আমাদের কাজে আসবে, কাজে লাগবে। যে সুমেরীয়দের রাষ্ট্র প্রথম দিকে তারা নগর কেন্দ্রিক ছিল, তাদের প্রায় 20টি নগর সেখানে নগর কেন্দ্রিক নগর গড়ে উঠেছিল, যেগুলোকে একত্রিত করে বা যেগুলোকে ভিত্তি করে পরবর্তীতে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল। আর তাদের রাজধানীর নাম ছিল উর। সুমেরীয়দের রাজধানীর নাম ছিল উর। উর ছাড়াও তাদের আর যে শহরগুলো ছিল লাগাস, কিস, ইরিদু এবং উরুক অন্যতম। সুমেরীয়দের ধর্মীয় এবং রাজনৈতিক যে নেতা, তার পদবি ছিল পাতেজি। তার পদবি ছিল পাতেজি। এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। তিনি একসাথে ধর্মযাজক ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, সেচ ব্যবস্থার নিয়ন্ত্রক ছিলেন ইত্যাদি। তো বিশেষ বিশেষ সময়ে আরো বেশি ক্ষমতা তার হাতে উঠেছিল এবং ক্রমান্বয়ে তিনি কয়েকটি শহরের প্রধান নিযুক্ত হয়েছিলেন এবং এইভাবে তিনি প্রথমে ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, পরবর্তীতে তিনি ধর্মযাজক, সামরিক বাহিনীর প্রধান, কয়েকটি শহরের দায়িত্ব নিয়েছেন। এইভাবে আস্তে আস্তে তিনি রাজা হয়ে উঠেছিলেন এবং রাজা যে কনসেপ্টটা, সেটা এইভাবে সুমেরীয়দের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করেছিল। নগর রাষ্ট্র যেটার কথা আমরা বলেছি, সেই নগর রাষ্ট্রের প্রশাসক, যেমন আমাদের নগর পিতা যেটাকে আমরা সিটি কর্পোরেশনের মেয়র বলে থাকি, সুমেরীয়দের নগর রাষ্ট্রের প্রশাসকরা এনসি নামে পরিচিত ছিল। তাহলে সব পরীক্ষায় আমাদের এমসিকিউতে যদি প্রশ্ন হয় কিংবা সৃজনশীলের কতে অনুধাবন নলেজের কোশ্চেন যেটি, সেটি যদি হয় যে সুমেরীয়দের নগর রাষ্ট্রের প্রশাসকরা কি নামে পরিচিত ছিল, এনসি নামে পরিচিত ছিল, এনসি। তো সুমেরীয়দের বিখ্যাত যে রাজা ছিলেন, যিনি সুমেরীয়দেরকে ইতিহাস বিখ্যাত করেছেন, যার কারণে আজকে এত হাজার বছর পরেও সুমেরীয়দের ইতিহাস পৃথিবীতে আলোচিত, তিনি হচ্ছেন রাজা টুঙ্গি। সুমেরীয়দের বিখ্যাত রাজা, তার নাম টুঙ্গি। টুঙ্গির নেতৃত্বে সুমেরীয়রা প্রায় 2100 খ্রিস্টপূর্বাব্দে, 2100 খ্রিস্টপূর্বাব্দে, মানে এখন থেকে প্রায় 4000 বছর আগে একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্য তিনি প্রথমবারের মতো গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তো সুমেরীয় সমাজ মূলত শ্রেণীভেদ প্রথায় বিভক্ত ছিল, অর্থাৎ শ্রেণীভেদ যেখানে ছিল, আমরা ভারতীয় সমাজ ব্যবস্থা যেরকম শ্রেণীভেদের প্রথা দেখি, আমরা দ্বিতীয় পত্র পড়ার সময় সেটা পড়ব। সেখানে সুমেরীয়দেরও সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থায় কি ছিল, শ্রেণীভেদ প্রথাটা ছিল। এখন উচ্চ শ্রেণীতে তাদের অবস্থান ছিল, 3টা শ্রেণী ছিল।
সুমেরীয়দের সমাজ ব্যবস্থায় তিনটা শ্রেণী ছিল। উচ্চ শ্রেণীতে ছিল রাজা, রাজ পরিবার, উচ্চপদস্থ রাজ কর্মচারী, পুরোহিত, অভিজাত বর্গ, ভূস্বামী অর্থাৎ ভূমির মালিক, বণিক ও শিল্পপতিদের অবস্থান ছিল। তাহলে প্রথম শ্রেণীতে বা উচ্চ শ্রেণীতে রাজা, রাজ পরিবারের সদস্য, রাজ কর্মচারী, পুরোহিত, অভিজাত শ্রেণী, ব্যবসায়ী ইত্যাদি, ভূস্বামী যারা ছিল তারা ছিল বা জমিদার যারা ছিল। মধ্য শ্রেণী যারা ছিল শ্রেণীতে অবস্থান ছিল চিকিৎসক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের। আর নিম্ন শ্রেণীতে ছিল কৃতদাস, ভূমিদাস, ভূমিহীন কৃষক এবং সাধারণ শ্রমিকের অবস্থা ছিল। তো সুমেরীয় সমাজে দাস ব্যবস্থার প্রচলন ছিল, তবে যুদ্ধবন্দী যারা ছিল অর্থাৎ যুদ্ধে পরাজিত হওয়ার পরে যারা বন্দী হতো এরা যুদ্ধবন্দীরাই মূলত দাস হিসাবে পরিচিত ছিল। দাসরা মুক্ত নারীদেরকে বিয়ে করতে পারতো, যেটা দাস ব্যবস্থা পৃথিবীর অন্য যে জায়গায় ছিল সেই সমস্ত জায়গায় এই সিস্টেমটা কিন্তু ছিল না। অনেক সমাজে দাসদের বিয়ে শাদী করার অধিকারই ছিল না, কিন্তু সুমেরীয়দের দাসদের একটা অধিকার ছিল, তারা মুক্ত নারীদেরকে সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারত। তো পিতার মৃত্যুর পরে এরা অর্ধেক সম্পত্তির মালিক হতো। পৃথিবীর অন্যান্য জায়গায় যেখানে দাস ব্যবস্থার প্রচলন ছিল আমরা বলেছি সেখানে দাসরা সম্পত্তির অধিকার তাদের ছিল না, কিন্তু সুমেরীয়দের দাসরা কিন্তু পিতার মৃত্যুর পরে তার অর্ধেক সম্পত্তি দ্বারা তাদের মালিকানা ছিল। মেয়েরা সেখানে ব্যক্তিগত সম্পত্তির অধিকার করত, ব্যবসা বাণিজ্য করার সুযোগ ছিল। আমরা মধ্যযুগের যে ইউরোপের রেনেসার কথা বলি, শিল্প বিপ্লবের কথা বলি বা আধুনিক যে সভ্যতার কথা বলি, আধুনিক সভ্যতার আগে মধ্যযুগেও কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় মেয়েদের কিন্তু ব্যবসা করার অধিকার, লেখাপড়া করার অধিকার কিংবা সম্পত্তি লাভের অধিকার ছিল না, যেটা সুমেরীয়দের সময়ে ছিল। তাদের অর্থনৈতিক কাঠামো কেমন ছিল? সুমেরীয়দের অর্থনৈতিক কাঠামো মূলত কৃষি, ব্যবসা বাণিজ্য, শিল্প, পশুপালন ইত্যাদির উপর নির্ভর করেই গড়ে উঠেছিল। তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল কৃষি, অর্থাৎ কৃষির উপর নির্ভর করেই তারা তাদের ইকোনমিটা বা অর্থনীতিটা গড়ে তুলেছিল। এটা ছাড়া তারা আমদানি রপ্তানি, ব্যবসা বাণিজ্যের সাথে অর্থাৎ বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যের সাথে তাদের রিলেশন ছিল, তারা আমদানি করতো, পণ্য রপ্তানি করতো। তো বিদেশের যে দেশগুলোর সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক বেশি মাত্রায় ছিল সেগুলো ছিল ফিলিস্তিন, ফিনিশিয়া, ক্রিট, ইজিয়ান দ্বীপপুঞ্জ, এশিয়া মাইনর এবং মিশরীয় অঞ্চল। এই অঞ্চলগুলোর সাথে সুমেরীয়দের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশ সংকট যোগাযোগ ছিল। সুমেরীয় আইন, পৃথিবীর ইতিহাসে সুমেরীয়রা মূলত আইন প্রণয়নের জন্য ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। সুমেরীয়রা এক নামে পরিচিত হয়ে আছেন আইন প্রণয়নের জন্য। তো এখন সরকার পরিচালনা, জীবনযাত্রা নিয়ন্ত্রণের তাগিদে তারা কি করেছে? সুমেরীয়রা প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে একটা সুসংগঠিত আইনি কাঠামো গড়ে তুলেছিলেন, একটা আইন প্রণয়ন করেছিলেন। এই আইনে, যে আইনটা তারা গঠন করেছিলেন বা তৈরি করেছিলেন, সেই আইনে বাণিজ্যিক বিষয়াবলী যেমন ছিল, ব্যবসায়িক বিষয়বিধি অর্থাৎ পণ্য দ্রব্য ইত্যাদি ক্রয় বিক্রয়ের বিষয়গুলো ছিল, ঋণ নেওয়ার বিষয় ছিল, কিভাবে চুক্তি হবে দেশের ভেতরে ও দেশের বাইরে চুক্তি হবে, সম্পত্তির অধিকার, ফৌজদারি অপরাধের দণ্ড ইত্যাদি সবগুলো তাদের অন্তর্ভুক্ত ছিল আইনের মধ্যে। রাজা ডুঙ্গি, সুমেরীয়দের বিখ্যাত রাজা, তিনি এই আইনের প্রণেতা হিসাবে পরিচিতি লাভ করেছেন, অর্থাৎ এই আইনটি প্রণয়ন করেছিলেন রাজা ডুঙ্গি। অর্থাৎ যে আইন প্রণয়নের জন্য সুমেরীয়রা ইতিহাস বিখ্যাত হয়ে আছেন সে আইনের প্রণেতা ছিলেন রাজা ডুঙ্গি। পরবর্তীতে আমরা ব্যাবিলনীয় সভ্যতা ক্লাসটি হয়তো আজকে না পারলে আগামী ক্লাসে দেখব। ব্যাবিলনের রাজা হাম্মুরাবি একটি বিখ্যাত আইন সংকলন করেছিলেন, যেটি ইতিহাসে কোড অফ হাম্মুরাবি নামে পরিচিত। এটির জন্য তিনি ইতিহাস বিখ্যাত হয়ে আছেন। তো রাজা হাম্মুরাবি, যিনি ব্যাবিলনের সম্রাট ছিলেন, ব্যাবিলনীয় সভ্যতার সম্রাট ছিলেন, তিনি তার বিখ্যাত কোড অফ হাম্মুরাবি আইন প্রণয়ন করে বিখ্যাত হয়েছেন। সেটা করেছেন মূলত এই আইনটাকে ফলো করে। কোন আইন? সুমেরীয়দের রাজা ডুঙ্গি যে আইনটা প্রণয়ন করেছিলেন সে আইনটাকে অনুসরণ করে ফলো করে তিনি মানে কার কথা বলছি? রাজা হাম্মুরাবি, ব্যাবিলনীয় সম্রাট হাম্মুরাবি বিখ্যাত আইন সংকলন করেছিলেন, যেটা কোড অফ হাম্মুরাবি নামে পরিচিত। এবং কোড অফ হাম্মুরাবির মধ্যে যে ফৌজদারি যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে, পরবর্তীতে মধ্যযুগে ইউরোপ যখন সভ্য ইউরোপে রূপান্তরিত হচ্ছিল,
আমরা জানি একটা রাষ্ট্র তখনই সভ্য হয় যেখানে আইনের শাসন থাকে। আইনের শাসন থাকলেই সেখানে আইনের শাসন, নাগরিক অধিকার এগুলো সুশাসন থাকলেই সেটাকে সভ্য সমাজ বলা হয়। ইউরোপীয় সমাজে যখন আইনের শাসন, সুশাসন এগুলো আসছিল, তখন তারা যখন আইন প্রণয়ন করতে যাচ্ছিল, তখন তারা কিন্তু ওই যে কোড অফ হাম্মুরাবির সহযোগিতা তারা নিয়েছিল, সেটাকে অনেকটা ফলো করেছিল। তাহলে মূল কৃতিত্ব কিন্তু এখানে রাজা ডুঙ্গির। তাকে অনুসরণ করে হাম্মুরাবি কোড অফ হাম্মুরাবি আইন সংহিতা তৈরি করেছিলেন, আর সেটাকে ফলো করে মধ্যযুগী ইউরোপীয়রা তাদের রাষ্ট্রে আইন প্রণয়নের কাজটির ক্ষেত্রে ওখান থেকে সহযোগিতা নিয়েছিলেন। সুমেরীয় আইনটি ইতিহাসে প্রতিশোধমূলক আইন নামে পরিচিত। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে সুমেরীয় আইনকে প্রতিশোধমূলক আইন বলা হয় কেন, ব্যাখ্যা করো। হ্যাঁ, সুমেরীয় আইনটি প্রতিশোধমূলক আইন নামে পরিচিত কেন? সেখানে ফৌজদারি অপরাধের মধ্যে ছিল শাস্তির বিধান ছিল দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। অর্থাৎ তুমি যদি আমার চোখ তুলে ফেলো, শাস্তি হচ্ছে আমি তোমার চোখ তুলে ফেলবো। তুমি যদি ঘুষি দিয়ে আমার দাঁত ফাটিয়ে দাও, শাস্তি হচ্ছে আমি ঘুষি দিয়ে তোমার দাঁত ফেলে দেবো। ঠিক আছে? তুমি যদি আমাকে হত্যা করো, আমি তো তোমাকে হত্যা করতে পারবো, আমি তো মারা গেছি, আমার পরিবারে কেউ তোমাকে হত্যা করবে। এটা হচ্ছে আইন। অর্থাৎ আমি যে অপরাধটা করব সেটার শাস্তি আমাকে সে কাজটাই আমার সাথে করা হবে। এটাই ছিল সুমেরীয় আইনের মূল বিষয়বস্তু। আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি। এই জন্য সুমেরীয় আইনটাকে প্রতিশোধমূলক আইন বলা হয়ে থাকে। সুমেরীয় আইনের মূলত তিনটি অংশ ছিল। কয়টি অংশ? তিনটি অংশ ছিল। এটি প্রতিশোধমূলক আইন, এখানে আইনের সমতা ছিল, এবং আর একটা বিষয় ছিল আকস্মিক এবং ইচ্ছাকৃত হত্যার মধ্যে পার্থক্য। অর্থাৎ আমরা প্রতিশোধমূলক আইন বলেছি যে কেউ যদি আমার একটা হাত কেটে ফেলে, শাস্তি হচ্ছে আমি নিজে তার একটা হাত কেটে ফেলবো, এটা হচ্ছে আদালতে রায় হবে। আমি যদি কেউ আমার চোখ তুলে ফেললে আমি তার চোখ তুলে ফেলবো। কিন্তু হত্যার ক্ষেত্রে বলা হচ্ছে যে কেউ যদি কাউকে ইচ্ছা করে হত্যা করে থাকে, আমি যদি তোমাকে ইচ্ছা করে খুন করে থাকি, এটার শাস্তি হচ্ছে আমার পরিবারে কেউ তোমাকে খুন করে ফেলবেন। আবার আমি যদি ইচ্ছা করে খুনটা করে না থাকি, হত্যাটা করে না থাকি, অনিচ্ছাকৃত হত্যাটা হয়ে যায়, সেটার শাস্তি একটু ভিন্ন রকম ছিল। এই মূলত এই বিষয়গুলো তাদের মধ্যে ছিল। সুমেরীয়দের ধর্মবিশ্বাস কিরকম ছিল? তারা দেবদেবীতে বিশ্বাস করত, অনেকটা মিশরীয়দের মতো। এক একটি দেবতা এক এক নামে পরিচিত ছিল। তাদের প্রধান দেবতার নাম ছিল নার্গাল। এই তথ্যটা মনে রাখতে হবে। সুমেরীয়দের প্রধান দেবতার নাম ছিল নার্গাল, এবং দেবতা এছাড়া নার্গাল ছাড়াও তারা অনেকগুলো দেবতাকে ফলো করত বা বিশ্বাস করত। তো এক একটা দেবতা আবার এক একটা শক্তির প্রতীক ছিল। এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং একটু নোট রাখতে হবে, কারণ এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়। যেমন দেবতা শামাস, তিনি সূর্য দেবতা নামে পরিচিত। শামাস দেবতা সূর্য দেবতা নামে পরিচিত। এনলিন একটা দেবতা ছিল, তিনি বৃষ্টি, বন্যা ও বায়ুর দেবতা নামে পরিচিত। আচ্ছা, তারপরে তেনকি ছিল পানি দেবতা। নার্গাল প্লেগ রোগ বিষয়ক দেবতা। ইস্টার ছিলেন নারী দেবতা নামে তিনি পরিচিত ছিলেন। তারা পুনর্জন্মে বিশ্বাস করতো না। সুমেরীয়রা মিশরীয়দের মতো পুনর্জন্মে বিশ্বাস করতো না। যেহেতু তারা পুনর্জন্মে বিশ্বাস করতো না, সেহেতু তাদের মৃতদেহ সংরক্ষণের কোনো প্রয়োজন ছিল না, যেটা মিশরীয়রা করত। এই জন্য মিশরীয়রা মমি তৈরি করত, মমি সংরক্ষণের জন্য পিরামিড তৈরি করেছিল। কিন্তু এই ধরনের কোনো মমি বা অট্টালিকা বা পিরামিড, কোনো সমাধিসৌধ, এরকম কোনো কিছু সুমেরীয়রা তৈরি করেনি। তারা যেহেতু পুনর্জন্মে বিশ্বাসই করতো না, এই জন্য তারা কি করতো? মৃতদেহ, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তারা এটাকে কবর দিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে এখন একটা ছবি, বা এটা কি ছবি বলবো না, এটা হচ্ছে সুমেরীয়রা যে দেবতাগুলো বিশ্বাস করত, সেই দেবতাদের একটা বংশধর কোথা থেকে কোনটা এসেছিল সেটার একটা তালিকা আমরা এটা দেখতে পাচ্ছি। এখানে নামগুলো দেখো, আমি যে নামগুলো বলেছি সেগুলো তুমি এখানে পাবে। এনলিল পাওয়া যাচ্ছে, তার নান্না, পুটু, তারপরে হচ্ছে তারপর এনলিলের কন্যাকে, মানে এনকি, আমরা এনকির কথা বলেছি, এনসির কথা বলেছি। মানে দেবতা যেগুলা দেব দেবীতে তারা বিশ্বাস করতো, সেগুলো কোথা থেকে আসলো সেটা একটা তালিকার মধ্য দিয়ে এখানে দেখানো হয়েছে। তো
প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুমেরীয়দের সাহিত্যে কিরকম অবদান ছিল সেটা একটু দেখি। সুমেরীয়রা শিক্ষা দীক্ষায় বেশ অগ্রগামী ছিল। প্রধান পুরোহিত যিনি ছিলেন তিনি মূলত শিক্ষা ব্যবস্থার সামগ্রিক নিয়ন্ত্রক ছিলেন। লিখন পদ্ধতি তারা একটা আবিষ্কার করেছিল, যে একটু পরে বলছি আমরা। এর পাশাপাশি সাহিত্য তাদের বিকাশ ঘটেছিল। তাদের সাহিত্য চর্চার বিষয় ছিল মূলত ধর্ম এবং গুহা কাহিনী ভিত্তিক। তাদের সাহিত্য রচনার ভিত্তি ছিল ধর্ম এবং গুহা কাহিনী ভিত্তিক। সুমেরীয়রা ইউরুকের রাজা গিলগামেশকে কেন্দ্র করে একটা মহাকাব্য তৈরি করেছিল, রচনা করেছিল, যেটাকে গিলগামেশ মহাকাব্য নামে পরিচিত। সুমেরীয়দের রচিত মহাকাব্যের নাম কি? গিলগামেশ। মনে রাখতে হবে, ছোট তথ্য পরীক্ষায় প্রশ্ন আসে নানা ফরম্যাটে, এমসিকিউতে, এসিকিউতে। সুমেরীয়দের রচিত মহাকাব্যের নাম কি? গিলগামেশ। এটি কাকে নির্ভর করে গড়ে উঠেছিল? ইউরুকের রাজা গিলগামেশকে কেন্দ্র করে তারা এই মহাকাব্যটি রচনা করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সুমেরীয় লিখন পদ্ধতি নিয়ে কথা বলবো, যেটাকে কিউনিফর্ম লিখন পদ্ধতি বলা হয়। তার একটা চিত্র আমরা আসলে এখানে এখন দেখতে পাচ্ছি। এটা তো কিউনিফর্ম লিখন পদ্ধতি আমরা দেখাচ্ছি। এটা আরেকটা চিত্র কিউনিফর্ম লিখন পদ্ধতির। এটা তাদের লিখন পদ্ধতি। দেখো, এই চিত্রগুলো দিয়ে একটা চিত্র লিখন পদ্ধতি ছিল। চিত্র দিয়ে তারা যেমন এটাকে হেড বুঝাচ্ছে, মাথা। এই চিত্রটা দেখলে বোঝা যায় এটা মাথা, মানে HEAD হেড, বা বাংলা ম আকার ক আকার দিয়ে মাথা না লিখে চিত্রটা লিখে দেওয়া, ঠিক আছে? মানে মানুষের হিউম্যান বডি বা হিউম্যান অ্যাক্টিভিটিস বোঝানোর জন্য এগুলো বলা হতো। তারপরে আরেকটা চিত্র এখানে দেখা যাচ্ছে, কাদামাটির স্লেটের উপরে এটা তাদের এই জিনিসগুলো, চিত্রগুলো করা হয়েছে, খোদাই করে দেওয়া হয়েছে দেয়ালে, মাঠে রোদে শুকানো হয়ে তারা সেখানে এগুলো লিখতো। এটা ছাড়াও দেখো আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এটাও হচ্ছে কাদামাটির স্লেটে তারা তাদের বর্ণগুলো খোদাই করতো নরম কাদামাটিতে, করে সেগুলো রোদে শুকাতো। রোদে শুকানোর পরে সেগুলো তারা সংরক্ষণ করতো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখন পদ্ধতি বা কিউনিফর্ম যেটাকে বলা হয়, এটার ছবি দেখলাম। এখন দেখো আসি দেখে বলে কি জিনিস একটু দেখি। তাদের অন্যতম প্রধান কীর্তি ছিল আইন প্রণয়ন এবং লিখন পদ্ধতি। মূলত আসলে এই দুটো বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে তাদের খুব বেশি অবদান ছিল না। তাদের প্রধান অবদান ছিল একটা আইন প্রণয়ন, আর রাজা ডুঙ্গি যেটা করেছিলেন প্রতিশোধমূলক আইন, আর একটা হচ্ছে লিখন পদ্ধতি। তাদের এই লিখন পদ্ধতি, এটি ছিল চিত্রলিপি, যেটা আমরা দেখলাম চিত্র দ্বারা তারা লিখতো, চিত্র দিয়ে তারা প্রচার করত। পরবর্তীতে এটি শব্দলিপিতে রূপান্তরিত হয়েছিল। যেটা বলেছিলাম একটু আগে, যে কাদা মাটির নরম স্লেটে তারা খাগের কলমের সাহায্যে একটা কৌণিক রেখা ফুটিয়ে তুলত। হ্যাঁ, আমরা একটু আগেই এটা দেখিয়েছিলাম, যেটা একটা কৌণিক রেখা ফুটিয়ে তুলতো। এই লিখন পদ্ধতির নাম দিয়েছিল কিউনিফর্ম লিখন পদ্ধতি। আমরা এর আগে মিশরীয়দের লিখন পদ্ধতি দেখেছি, যেটাকে হায়ারোগ্লিফিক বলা হয়েছিল, আর সুমেরীয়দের লিখন পদ্ধতিকে কিউনিফর্ম লিখন পদ্ধতি বলা হয়েছিল। প্রায় 350টি শব্দাংশ ছিল সুমেরীয়দের হস্তলিপির ভিত্তি, যেটা কখনো একটা প্রকৃত বর্ণমালায় হিসাবে আত্মপ্রকাশ করতে পারেনি। এটা মূলত শব্দাংশ ছিল। সুমেরের বিখ্যাত একটা শহর ছিল, এটাকে নিপ্পুর শহর বলা হয়। সেখানে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে একটা পুরনো মন্দিরের সন্ধান পাওয়া গিয়েছিল, যেখানে কিউনিফর্ম লিখন পদ্ধতির প্রায় 50,000 মাটির চাকতি পাওয়া গিয়েছিল। যেটা একটু আগে আমরা যেটা দেখিয়েছি, আবার একটু দেখাই তোমাদেরকে। মাটির চাকতির কথা যেটা বলেছিলাম, সেটি হচ্ছে এটি যে মাটির চাকতি, এই মাটির চাকতিতে যেটা তারা লেখা খোদাই করতো নরম কাদামাটির উপর, পরে ইটে রোদে শুকিয়ে ইটের মতো করে ফেলতো। আরেকটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা। এগুলো এইরকম প্রায় 50,000 চাকতি কোথায় পাওয়া গিয়েছিল? সুমেরীয়দের বিখ্যাত একটা শহর ছিল নিপ্পুর শহর। সেই নিপ্পুর শহরে প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানোর ফলে সেখানে এটি পাওয়া গিয়েছিল, চাকতি পাওয়া গিয়েছিল। তো সুমেরীয়দের স্থাপত্য শিল্পকলা খুব বেশি অবদান তাদের ছিল না। মূলত শুকনো রোদে শুকানো ইট দিয়ে তারা তাদের ইমারতগুলো তৈরি করত। তাদের প্রধান ধর্ম মন্দিরের নাম ছিল জিগুরাত। এটা পরীক্ষায় প্রশ্ন আসে, খুবই জনপ্রিয় প্রশ্ন। সুমেরীয়দের প্রধান ধর্ম মন্দিরের নাম কি? এটার নাম হচ্ছে জিগুরাত। মনে রাখতে হবে জিগুরাত। এই জিগুরাতটাই ছিল তাদের প্রধান স্থাপত্য। তারা সাধারণত ধাতব দ্রব্য, খোদাই করা মূর্তি, ভাস্কর্যে তাদের চিত্রকলার বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছিল।
সুমেরীয়দের বিজ্ঞান চর্চা খুব বেশি ছিল না, তারা মূলত ধর্মকে কেন্দ্র করে বিজ্ঞান চর্চা করত। ধর্মীয় উৎসবগুলো কখন হবে সেই সময় নির্ণয় করতে গিয়ে মূলত তারা জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কার করেছিল, অ্যাস্ট্রোনলজি যেটাকে বলা হয়। অর্থাৎ ধর্মীয় উৎসবগুলো সময় কাল নির্ধারণ করতে গিয়ে তারা জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কার করেছিল। চন্দ্রের আবিষ্কারের উপর নির্ভর করে তারা বছরকে মাসে বিভক্ত করেছিল, জলঘড়ি নির্মাণ করেছিল এবং চন্দ্রভিত্তিক একটা ক্যালেন্ডার গড়ে তুলেছিল। এর আগে মিশরীয়দেরকে আমরা জলঘড়ি আবিষ্কার করতে দেখেছিলাম এবং তারা যে ক্যালেন্ডারটা যারা ছিল, যেটা তাদের ছিল, সেটা আসলে ছিল সূর্যভিত্তিক, কিন্তু চন্দ্রভিত্তিক ক্যালেন্ডার বর্ষপঞ্জি যেটা, সেটা মূলত সুমেরীয়রাই গড়ে তুলতে সক্ষম হয়েছিল। এই ছিল মূলত আজকের আলোচনা। আজকে তো আমি কোনো প্রশ্ন থাকলে আনমিউট হয়ে প্রশ্ন করা যাবে, তা যদি না থাকে তাহলে আমি পরীক্ষার প্রশ্নের স্ট্রাকচার নিয়ে 2 মিনিট কথা বলে ক্লাসটা শেষ করবো। কারো কিছু জানার আছে কিনা? থাকলে আনমিউট হয়ে প্রশ্ন করবো। নেই? ওকে, তো পরীক্ষায় উদ্দীপক হবে, সভ্যতা নিয়ে উদ্দীপক হয়। এখন সুমেরীয় সভ্যতার স্পেশালিটি হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে আইন প্রণয়ন আর একটা হচ্ছে লিখন পদ্ধতি। একটু খেয়াল করে শুনবে, এখানে সমস্যা হয়ে যায়। লিখন পদ্ধতি কিন্তু মিশরীয়দেরও আছে, ঠিক কিনা? বলেছি না, হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি আছে। আবার আইন প্রণয়ন কিন্তু ব্যাবিলনীয়রা কিন্তু আইন প্রণয়ন করেছে, যেটা একটা কোড অফ হাম্মুরাবি বলা হয়, যেটা আমরা হয়তো আজকে পারবো না, পরের ক্লাসে ব্যাবিলনীয়দের সভ্যতা নিয়ে বা কথা বলতে গেলে সেখানে কোড অফ হাম্মুরাবি নিয়ে কথা বলবো। তাহলে পরীক্ষায় যদি অন্য কোনো সভ্যতাকে একটা স্ট্রাকচারে নিয়ে আসা উদ্দীপকে, কিংবা রূপক কোনো একটা গল্প দেয়া হয় যে ও এত হাজার বছর আগে অমুক জায়গায় কিছু মানুষ বসবাস করেছিল, সেখানে একটা সভ্যতার উদ্ভব ঘটেছিল, তারা একটা আইন প্রণয়ন করেছিল, তারা একটা মহাকাব্য রচনা করেছিল, তারা লিখন পদ্ধতির আবিষ্কার করেছিল, ইত্যাদি ইত্যাদি বলবে। তাহলে উদ্দীপকের ওই লেখাগুলো পড়ে আমরা আসলে পাঠ্য বইয়ের কোন সভ্যতার সাথে লিঙ্কটা করাবো, এখানে সমস্যা হয়ে যায়। কোথায়? যেটা বলেছি যে যেহেতু যদি সুমেরীয় সভ্যতা নিয়ে উদ্দীপক হয়, তাহলে অবশ্যই আইন প্রণয়ন এবং লিখন পদ্ধতি দুটো থাকবেই। সমস্যা হয়ে যায় আমাদের শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের ক্ষেত্রে, যে তারা গুলিয়ে ফেলে যে লিখন পদ্ধতি কিন্তু মিশরীয়দের আছে, সেটা কিন্তু হায়ারোগ্লিফিক, আবার সুমেরীয়দের আছে সেটা হচ্ছে কিউনিফর্ম। আইন প্রণয়ন সুমেরীয়রা করেছে, যেটাকে রাজা ডুঙ্গির বা সুমেরীয় আইন বলা হয়। আইন প্রণয়ন কিন্তু ব্যাবিলনীয়রা করেছে। এই জায়গায় এসে আমরা গুলিয়ে ফেলি, জানা থাকা সত্ত্বেও। খেয়াল রাখতে হবে, আইন প্রণয়ন এবং লিখন পদ্ধতি দুটো একসাথে আছে কিন্তু শুধু সুমেরীয়দের। মিশরীয়দের কিন্তু আইন প্রণয়ন নাই, লিখন পদ্ধতি আছে। আবার ব্যাবিলনীয়দের শুধু আইন প্রণয়ন আছে, লিখন পদ্ধতি নেই। আমি কি ব্যাখ্যা বুঝাতে পেরেছি বিষয়টা? আইন প্রণয়ন, লিখন পদ্ধতি দুটোই আছে কোথায়? সুমেরীয়দের। কিন্তু ব্যাবিলনীয়দের শুধু আইন প্রণয়ন আছে, লিখন পদ্ধতি নেই। মিশরীয়দের লিখন পদ্ধতি আছে, আইন প্রণয়ন নাই। আবার মিশরীয় সভ্যতার সাথে সুমেরীয় সভ্যতার পার্থক্য হচ্ছে, সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছে 2 নদীর মধ্যবর্তী জায়গায়, মেসোপটেমিয়া অঞ্চলে, আর মিশর গড়ে উঠেছিল শুধু নীল নদের তীরে। সুমেরীয় সভ্যতা যে 2 নদীর মধ্যবর্তী জায়গায় বা মেসোপটেমিয়া অঞ্চলে গড়ে উঠেছে, এটা আবার ব্যাবিলনীয়দের সাথে মিলে যায়। ব্যাবিলনীয় সভ্যতাও কিন্তু ওই 2 নদীর মধ্যবর্তী বা মেসোপটেমিয়া অঞ্চলে গড়ে উঠেছে। এই ছোটখাটো বিষয়গুলো যদি আমরা নিজেদের মনে রাখতে পারি, মেজাজে রাখতে পারি, তাহলে কিন্তু কি হবে, আমাদের সুবিধা হবে। ঠিক আছে, উত্তর দিতে সুবিধা হবে। কারণ আমরা একটা উদ্দীপক পড়ে পাঠ্য বইয়ের সাথে লিঙ্ক করতে না পারলে বা ভুল জায়গায় যদি লিঙ্কটা করে ফেলি, তাহলে আমরা উত্তরটা দিতে পারবো না। ঠিক আছে, তো কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারো, আদারওয়াইজ আমরা শেষ করব। আছে কারো কোনো প্রশ্ন? কথা বললে আনমিউট হয়ে কথা বলতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, হাবিবুর রহমান, বলো।
স্যার ওই সুমেরীয় রাষ্ট্র যে ওই আপনার এখানে আপনি বললেন যে 20টা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আমাদের পাঠ্য বই দেখা যাচ্ছে যে 18টি নগর রাষ্ট্র হয়েছিল আর কি, প্রতিষ্ঠিত হয়েছিল। 20টি নগর রাষ্ট্র গড়ে উঠেছিল, মানে 20টা জায়গায় 18টা পাঠ্য বই আছে স্যার, এখানে দেখতেছি আমি 18টা লেখা আছে। আচ্ছা, আমি যেটা বলেছি সেটাকে ধরে নেন, সেটাকে ধরে রাখতে হবে, 20টি। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তো সবাইকে আমার আজকে ক্লাসে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পরের ক্লাসটা আমাদের সাথে দেখা হবে। এই ক্লাসটা আমি আমার ইউটিউবে, আমার চ্যানেলে আমি আজকে সেখানে দিয়ে দিব। সেই ইউটিউব লিঙ্কটা আমি সন্ধ্যা নাগাদ বা কালকে দিয়ে দিব। এটা ক্লাস রেকর্ড করার পরে কিছুটা কাজ করা লাগে ইউটিউবে দেওয়ার জন্য, সেই জন্য একটু সময় লাগে। তো ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, আর ক্লাসগুলো নিশ্চয়ই আমরা ফলো করবো, তাতে আমরা উপকৃত হব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।